কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে একদিকে যেমন সংগঠনকে ঢেলে সাজাতে প্রস্তুত রাজ্যের শাসক দল, তেমনি একাধিক কর্মসূচি নিয়ে আসরে তৃণমূল মহিলা কংগ্রেস। অঞ্চলে আঁচল, তোমার ঠিকানা, উন্নয়নের নিশানার মতো রয়েছে একাধিক কর্মসূচি। বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে তৃণমূল মহিলা কংগ্রেস। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ২১-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার। আসন্ন বিধানসভা ভোটে কি স্ট্র্যাটেজি নেবে তৃণমূল? ভোট শতাংশ বাড়াতে কি অঙ্ক কষছে ঘাসফুল শিবির? রাজনৈতিক মহলে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে, ঠিক তখনই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস, যার মধ্যে রয়েছে অঞ্চলে আঁচল থেকে শুরু করে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানার মতো কর্মসূচি। তৃণমূল সূত্রে খবর, ১ এপ্রিল থেকে শুরু হবে মহিলা তৃণমূলের নয়া কর্মসূচি অঞ্চলে আঁচল। চলবে ১৫ মে পর্যন্ত। রাজ্যের সব ব্লক, পুর এলাকায় ৫টি করে সভা হবে। ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা কর্মসূচি। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে, এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করা হবে। ভোটে বাজিমাত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করেছে, তেমনই প্রাধান্য দিয়েছে মহিলা ভোটেও। কারণ মোট ভোটারের ৫০% কাছাকাছি মহিলা ভোটারই। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৩,৯৬,১৬৫। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৩,৭৬,৬১১। মোট ভোটারের ৪৯.২% মহিলা ভোটার। এই মহিলা ভোট কেন্দ্রের উপর ভর করে ২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতেই লক্ষ্মীর ভান্ডার ছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো একাধিক প্রকল্প চালু করে তৃণমূল সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে মহিলা ভোটের বড় অংশই গেছে তৃণমূলের ভোট বাক্সে। সেই ভোট ব্যাংককে টার্গেট করেছে বিজেপিও। এই আবহে মহিলা ভোট বাড়াতে আরও তৎপর তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতা টিভি। কলকাতা চারু মার্কেটে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আসানসোলের বরাকরে। চারু মার্কেটের এক অভিজাত আবাসনে অবিনাশ বাউরি নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। উধাও মৃত ব্যক্তির মোবাইল ফোন। পরিবারের অভিযোগ, অবিনাশকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মিলেছে শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন। খুন করা হয়েছে যুবককে বলে পুলিশ সূত্রে খবর। ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। হোলিতে শেষবার বাড়ি গিয়েছিলেন বাবা মায়ের সঙ্গে দেখা করতে। শনিবার আসানসোলের কুলটির বলাকর লথিয়াবাঁধ এলাকার বাড়িতে যাওয়ার কথা থাকলেও আর বাড়ি ফিরবে না অবিনাশ বাউরি। কলকাতার চারু মার্কেট এলাকার এক আবাসন ফ্ল্যাট থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় অবিনাশের। ময়নাতদন্তের রিপোর্টে মিলেছে শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন। পাকস্থলিতে পাওয়া গিয়েছে প্রায় ৩০০ গ্রাম হজম না হওয়া খাবার। পুলিশের অনুমান খুন করা হয়েছে যুবককে। কলকাতায় পরিচারকের কাজ করতেন অবিনাশ। এলাকার যুবকের মৃত্যুতে শোকের ছায়া আসানসোলের বরাকরে। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। পড়ছে যে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলে আমার মালিককে অল্প সন্দেহ হয়েছে, কিন্তু মালিককে আমাদের সন্দেহ হয়েছে, কিন্তু মালিক আমাদের এরকম করতে পারবে না। কোথায় ছেড়ে এসেছিল আপনার ছেলে? কলকাতাতে। আর মালিক বললো যে তুই চলে আসবি। মালিক কোথাকার? মালিক তো বড়া করে, মালিক তো এইখানকারই। বললো চলে আসবে। মালিককে আমরা সন্দেহ করতে পারছি না। মালিক খুব ভালো মালিক, কেননা আমরা ওদের বাড়ি যাওয়া আসা করতুম, করতুম। কোনো সময় যদি না ফোন উঠাইতো, যদি ফোন বন্ধ থাকতো, তো আমি মালিকের বাড়ি চলে যেতাম যে অবিনাশ কেন ফোন করে নাই। দীর্ঘ প্রায় ১২ বছরের ওপর যেই মালিকের কাছে কাজ করতেন অবিনাশ, তাদের নিয়ে কোনো অভিযোগ নেই পরিবারের। সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। আমার ছেলের যে জীবন চলে গেল, আমাকে ইনসাফ চাপা, আর কিছু চাই না। কোথায় কাজ করতেন? কলকাতায়। কি শুনলেন ঘটনায় শুনলাম যে কালকে আসবার কথা ছিল, তার ভেতরে মার্ডার হয়ে গেল। আবার কিরকম ভাবে মারলো না মারলো আমরা তো কোনো বুঝতে পারলাম না। স্যার, মনে করছেন আপনি? আমার মনে আর কি বলবো, তো মার্ডারই বলে মারে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে। আমাকে আমার ইনসাফ চাই, আর কিছু চাই না। স্যার, চারু মার্কেট এলাকায় যুবকের রহস্য মৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন। কে বা কারা ছেলেকে খুন করলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। আততায়ী কি যুবকের পরিচিত তা নিয়েও উঠেছে প্রশ্ন। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা টিভি। এবার যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। আবর্জনার অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে সোনামুখী পুরসভার বাসিন্দারা। রাজ্য সরকার ৩.৫ কোটি টাকা খরচ করে তৈরি করছে ডাম্পিং গ্রাউন্ড।
বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট। খুশি এলাকার মানুষ। 1886 সালে বাঁকুড়ার সোনামুখী পুরসভার পথ চলা শুরু হয়েছিল। তারপর থেকে কেটে গেছে 139 বছর। তারপরেও কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পারেনি পুরসভার কোনো পুরবোর্ড। সেই কারণেই শহরের যেখানে সেখানে আবর্জনা ফেলা হতো বলে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ। সেই কারণেই দীর্ঘদিন ধরে স্থানীয়রা ডাম্পিং গ্রাউন্ডের দাবি জানাচ্ছিলেন। আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বা আশা ছিল যে সোনামুখীতে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে, কারণ এখানে চারদিকে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতো এতে রোগ জীবাণু ছড়াতো, অসুবিধা হতো, নোংরাগুলোর মধ্যে গন্ধ একটা পরিবেশকে দূষিত করত, প্রচুর সমস্যার মধ্যে ছিলাম। এটার একটা অবশ্যই দরকার ছিল, যে কারণে এটা হচ্ছে বলে এখন অনেকটাই আমরা ভীষণভাবে খুশি এবং উপকৃতও হচ্ছি। স্থানীয়দের দাবি মেনে এবার পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য রাজ্য সরকার 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি ডাম্পিং গ্রাউন্ড। যে আবর্জনা সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। ফলত বাড়ি বাড়ি যে বর্জ্য কালেকশন হয়, আবর্জনা কালেকশন হয়, সেইগুলো যত্রতত্র আমরা ফেলতে বাধ্য হচ্ছিলাম, একমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে। কিন্তু সেই অভিশাপ থেকে এখন সোনামুখী পৌরসভা আপাতত মুক্ত। এই কারণে যে বারবার দরবার করার পরও ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। রাজ্য ভূমি উন্নয়ন দপ্তর, ভূমি সংস্কার দপ্তর আমাদের 6 একর 44 শতক জায়গা ডাম্পিং গ্রাউন্ডের জন্য দিয়েছেন। ধন্যবাদ জানাই রাজ্য পৌর উন্নয়ন নগর উন্নয়ন দপ্তরকে, যারা এখানে ডাম্পিং গ্রাউন্ড করার জন্য 3.5 কোটি টাকার বরাদ্দ করেছে। সোনামুখী পুরসভার 9 নম্বর ওয়ার্ডে 6 একর 44 শতক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট, যে ইউনিটের মাধ্যমে শহরের আবর্জনাকে জৈব সারে রূপান্তরিত করা হবে। সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের কাছে। ফলে ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে বাড়বে কর্মসংস্থানও। স্বাভাবিকভাবেই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হওয়ায় খুশি সোনামুখী পুর শহরের বাসিন্দারা। সোনামুখী থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি। বেলগাছিয়ায় ভাগাড় বিপত্তির পর হাওড়ার বিভিন্ন এলাকায় আবর্জনা জমে স্তূপাকৃতি অবস্থা। প্রতিবাদে সাধারণ বাসিন্দারা শরৎ চ্যাটার্জি স্ট্রিটে রাস্তায় ময়লা ফেলে বিক্ষোভ দেখায়। জমে থাকা 1200 মেট্রিক টন বর্জ্য জমেই এই বিপত্তি। সমস্যা সমাধানে হাওড়া পুরসভার তরফে ময়লা সরানোর জন্য নতুন করে আনা হচ্ছে 15টি নতুন ডাম্পার। বেলগাছিয়ার বিপত্তির পর হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ময়লা স্তূপাকার আকৃতি ধারণ করেছে। বিভিন্ন জায়গায় ময়লা পড়ে রয়েছে ভ্যাটেতে, যেগুলো পরিষ্কার একদম হচ্ছে না। সাধারণ বাসিন্দারা তারা বিক্ষোভে ফেটে পড়ছে। আজকে সকালে শরৎ চ্যাটার্জি স্ট্রিটে হাওড়া বেলেপোলের কাছে সাধারণ মানুষ ময়লা রাস্তায় ফেলে অবরোধ করে। পুলিশি আশ্বাসে তারপরে সেই অবরোধ ওঠে। যে 550-600 মেট্রিক টন যে ওয়েস্ট আমাদের, সেটা কিন্তু তারা ক্লিয়ার করছে। কিন্তু এই যে মাঝখানে 2 দিন আমাদের ক্লিয়ারেন্সটা হয়নি বিভিন্ন কারণে, সেই ওই ওয়েস্টটা জমে আছে। অর্থাৎ ওই ধরুন 1200 মেট্রিক টন ওয়েস্টটা আমাদের জমে গেছে বাইরে, সেটা এই গাড়িগুলো দিয়ে ক্লিয়ার করা যাচ্ছে না। সেই জন্য কালকেই আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আরও আমরা এক্সট্রা অন্য লোকের থেকে এজেন্সির সাথে কথা বলে আমরা প্রায় এই মুহূর্তে আরো 15টা ডাম্পার আজ থেকে কাজ করবে এবং এগুলো রাতেও কাজ করবে। 2 দিন তোলা হয়নি, 1200 মেট্রিক টন ময়লা আবর্জনা জমে গেছে, যার ফলে এই বিপত্তি। এবং যেসব ডাম্পারগুলো রয়েছে সমস্ত ময়লা নিয়ে কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না। তাই পুরসভার তরফ থেকে 15টি নতুন ডাম্পার আনা হয়েছে এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। সোমবারের মধ্যে সমস্ত হাওড়া ভ্যাট থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হবে, সেই আশ্বাস দেন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। তবে এই ময়লা আবর্জনার ফলে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। পুলিশকে ভুল বুঝিয়ে মামলা করেছে অর্জুন সিং। পুরনো সিসিটিভি ফুটেজ দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছে অর্জুন। এই মামলায় আগেই তৃণমূল কাউন্সিলরের ছেলে জামিনে রয়েছে, জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আপনাদের জানিয়ে রাখবো, সোমনাথ শ্যাম তিনি যেমনটা জানিয়েছেন যে পুলিশকে ভুল বুঝিয়ে মামলা করেছে অর্জুন সিং। পুরনো একটা সিসিটিভি ফুটেজ দেখিয়েছে পুলিশকে এবং পুলিশকে বিভ্রান্ত করেছে অর্জুন সিং। এই মামলায় আগে তৃণমূল কাউন্সিলরের ছেলে জামিনে রয়েছে, জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
কোনো বক্তব্যই নেই নমিত সিংয়ের। নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ, অনেক পুরনো ফুটেজ, যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে যে নমিত নাকি সেদিনকে কোনো আর্মসে হাতে ছিল। একটা ফুটেজ, সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে, নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে। সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে, যার এগেনস্টে একটা সুমোটো কেস হয়েছে। বাট হ্যাঁ, সেদিনকার কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ, এটা ওল্ড ফুটেজ, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রশাসন করেছে, নিশ্চয়ই প্রশাসন সেটাকে পুষ্টি করবে। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায় যা ব্যবস্থা তাই হবে। তার এগেনস্টে কেস হচ্ছে, প্রশাসনের সাথে আছি। অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে। অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে, গুলি লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে। এরপরে আর কিছু বয়ান হতে পারে না। নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে দেশ গঠনে সংঘের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রেশমিবাগে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন তিনি। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে এখন সময় একটি বিরতির। নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে দেশ গঠনে সংঘের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রেশমিবাগে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন তিনি। সংঘ পরিচালিত একটি চোখের হাসপাতালে সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস উপলক্ষে থাকলেও সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে তার সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিজে স্বয়ংসেবক হলেও প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস সদর দফতর নাগপুরের কেশবকুঞ্জে পা রাখেননি প্রথম বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 2013 সালে তাঁর নাম বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণার পরই সংঘের সদর দফতরে গেলেও 2014 সালে দিল্লির মাসনাতে বসা ইস্তক কেশবকুঞ্জ মুখ হননি নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে তৃতীয় দফায় একক গরিষ্ঠতা হারিয়ে বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখলের পর থেকেই সংঘপ্রধান মোহন ভাগবত নাম না করে শাসক দলের সমালোচনা করেছেন একাধিকবার। লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপির সভাপতি জেপি নাড্ডা দলের সংগঠনে সংঘের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন। সব মিলিয়ে মোদী নাড্ডাদের ভূমিকায় সংঘ ও বিজেপির দূরত্ব ক্রমেই প্রকট হয়ে পড়ে। অতি সম্প্রতি একটি মারাঠি সাহিত্য উৎসবের অনুষ্ঠানে মোদী নিজের সংঘ প্রচারক জীবনের কথা তুলে ধরতে গিয়ে আরএসএস এর প্রশংসা করেন। ঘটনাচক্রে একই সময় প্রায় 7 মাস অতিক্রান্ত হলেও সংঘের শিলমোহর না পেয়ে দলের সভাপতি বাছাই চূড়ান্ত করতে পারেনি বিজেপি। এই প্রেক্ষাপটে স্রেফ একটি হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস উপলক্ষে সংঘের দফতরে ভাগবত ও মোদীর মুখোমুখি হওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীন ভারতের ঘরোয়া রাজনীতিতে সংঘের ভূমিকা বরাবর বিতর্কিত। একাধিকবার নিষিদ্ধ ঘোষিত হয়েছে আরএসএস। সংগঠনের শতবর্ষের প্রেক্ষিতে সংঘ প্রতিষ্ঠাতা ডক্টর বলিরাম হেডগেওয়ার ও প্রথম সংঘপ্রধান গোলওয়ালকারের পাশাপাশি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকেও শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। मुझे स्मृति मंदिर जाकर पूज्य डॉक्टर साहब और पूज्य गुरुजी को श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य मिला। साथियों, इसी कालखंड में हमने हमारे संविधान के 75 वर्ष का उत्सव भी मनाया है। अगले ही महीने संविधान निर्माता बाबा साहब आम्बेडकर जी की जयंती भी है। आज मैंने दीक्षा भूमि पर बाबा साहब को नमन किया है, उनका आशीर्वाद लिया है। মনুবাদের বিরুদ্ধে লড়াই করে সংবিধানে দলিত অন্তর্জদের জন্য সংরক্ষণের প্রবক্তা বাবা সাহেব ছিলেন সংঘের মতাদর্শের চরম বিরোধী। কংগ্রেস সহ বিরোধীরা যখন জাতি গণনার পক্ষে সরব, তখন আম্বেদকরে মোদীর আস্থা জ্ঞাপন যতটা তাৎপর্যপূর্ণ ততটাই লক্ষণীয় এদিন স্বাধীনতা আন্দোলনের বিতর্কিত চরিত্র সাভারকরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এক বন্ধনীতে বসিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্পণ। अंडमान के द्वीप जहां वीर सावरकर ने राष्ट्र के लिए यातनाएं सही, जहां नेताजी सुभाष बाबू ने आजादी का बिगुल फूंका, उन द्वीपों के नाम भी अब आजादी के नायकों की याद में रखे गए।
আরএসএস এর ভূমিকার প্রশংসা করতে গিয়ে মহাকুম্ভে প্রয়াগরাজে স্বয়ংসেবকদের কৃতিত্ব জাহির করলেও একাধিক অগ্নিকাণ্ড পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু প্রসঙ্গ এড়িয়েই গেলেন মোদি। কলকাতা টিভি। কেন্দ্র আনছে সহকার ট্যাক্সি, যা ওলা উবের চেয়ে ভাড়া কম। ইচ্ছুক ট্যাক্সি, অটোরিকশা, স্কুটার, মোটরবাইক, ই রিকশার মালিকদের সমিতি গঠন করে হবে কাজ। লোকসভায় জানিয়েছেন সমন্বয় মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ। মাস কয়েকের মধ্যেই গোটা দেশে এই সহকার ট্যাক্সি পরিষেবা শুরু হবে বলে প্রশাসন সূত্রে দাবি। বেসরকারি অ্যাপ ক্যাব সার্ভিস ওলা উবেরের সঙ্গে এবার রীতিমতো প্রতিযোগিতায় নামছে অমিত শাহর কেন্দ্রীয় সমন্বয় মন্ত্রক। এই মন্ত্রকের উদ্যোগে সারা দেশে শুরু হবে সহকার ট্যাক্সি পরিষেবা। কি এই সহকার ট্যাক্সি? কেন্দ্র আনছে সহকার ট্যাক্সি। কি এই সহকার ট্যাক্সি?